সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আজকে আমাদের ক্লাস হচ্ছে ফিজিক্স ফার্স্ট পার্ট, চ্যাপ্টার 3 গতিবিদ্যা। কেমন? আজকের এই ক্লাসে আমরা তোমাদের প্রাস সম্পর্কিত জিনিসগুলো শো করব। বুঝতে পারছো? প্রাস সম্পর্কিত জিনিসগুলো আমরা শো করব। তাইলে আমরা প্রাসের ভিডিওগুলো দেখব এবং তোমরা বই খাতা নিয়ে বসো। Not quite a boundary. Oh, Athletic got the boundary. Is that Ben Lockwood? It might have been. Good hang time there, Bumble. That's a Fox-Sullivan moment right there. He's winded himself, David, and he's watching goal. The javelin follows a curved path and দেখো, lands on the surface of একটা the earth. প্রজেক্টাইলের ভিডিও আমরা দেখতেছি। দেখো, একটা তীর মারা হয়েছে, তীরটা কোথায় গিয়ে পড়ছে, তাই না? এই যে ঘটনাটা, এটাই হচ্ছে প্রাস, যে অনুভূমিকের সাপেক্ষে তির্যকভাবে নিক্ষিপ্ত কোনো বস্তুকে প্রাস বলে। বুঝতে পারছো? তাহলে দেখো, এই যে আঙ্গুল দিয়ে যে জায়গাটা দেখানো হয়েছে, এইটা হলো আমাদের সর্বাধিক উচ্চতা। তার মানে আমরা আরেকটা প্রাস দেখো। তাহলে প্রাস কাকে বলে? যে অনুভূমিকের সাপেক্ষে তির্যকভাবে নিক্ষিপ্ত কোনো বস্তুকেই আমরা প্রাস বলবো। ক্লিয়ার ব্যাপারটা? অনুভূমিকের সাপেক্ষে তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুকে প্রাস বলে। একদম ভিডিওতে আমি চেষ্টা করছি তোমাদের ভালোভাবে দেখানোর জন্য। হ্যাঁ, এখন আমরা শুরু করবো। এই দেখো, একটা বল যাচ্ছে, দেখছো ব্যাপারটা? এইটাই হচ্ছে আমাদের প্রাস। নিশ্চয়ই তোমরা প্রাস সম্পর্কে এখন একটা ভালো আইডিয়া পাইলা। দেখো, একটা হলো আমাদের সর্বাধিক বিন্দু, হ্যাঁ, একটা হচ্ছে আমাদের সর্বাধিক বিন্দু, আর একটা হচ্ছে এই দেখো প্রাস। তাহলে দেখো, এতক্ষণ আমরা যা দেখলাম, আমরা কি দেখলাম? যে একটা মানে ক্রিকেটের বল যে ছক্কা মারছে, বাউন্ডারি পার হইতে হবে। বাউন্ডারি অর্থাৎ ভূমি থেকে মারা হয়েছে, ভূমিতে যদি সেটা পড়ে, এটাই হচ্ছে আমাদের প্রাস। তাহলে আমরা প্রাসের সংজ্ঞাটা কি লিখব? অনুভূমিকের সাপেক্ষে। অনুভূমিকের সাপেক্ষে আমি যদি এইভাবে লিখি প্রাস, কেমন? এইভাবে যদি লিখি প্রাস, কি লিখব? অনুভূমিকের সাপেক্ষে। অনুভূমিকের সাপেক্ষে, ঠিক আছে? অনুভূমিকের সাপেক্ষে তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুকে প্রাস বলে। নিক্ষিপ্ত বস্তুকে প্রাস বলে। আমি তো তোমাদের দেখাইলাম ক্রিকেট বল। তুমি যদি একটা মানে যে এই কলমটাকে আমি এরকম ছুঁড়া মারলাম, যেখান থেকে মারলাম যেখানে গিয়ে পড়লো, এটা হইলো আমাদের প্রাস। এবার আমরা একটু চিত্রে দেখি, খেয়াল করো। এটা হইলো আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। যে বিন্দু থেকে আমি মারবো এটাকে বলা হয় নিক্ষেপণ বিন্দু। এটাকে বলা হয় নিক্ষেপণ বিন্দু, ঠিক আছে? এটাকে বলা হয় নিক্ষেপণ বিন্দু। যেখান থেকে গিয়া পড়লো এই পয়েন্টটাকে বলা হয় প্রক্ষেপণ বিন্দু। এটা হচ্ছে আমাদের প্রক্ষেপণ বিন্দু। কেমন? যে বিন্দুতে আমাদের সর্বাধিক, এটা হলো আমাদের যে বিন্দুতে আমাদের শেষ বেগ শূন্য হয়, এটা হলো আমাদের সর্বাধিক উচ্চতা। এটা হলো আমাদের সর্বাধিক উচ্চতা। এটাকে আমরা এইচ দ্বারা ডিনোট করি। যেখান থেকে মারছে, যেখানে গিয়ে পড়ছে, যে টাইম, এই টাইমটা হইলো আমাদের পর্যায়কাল। এই টাইমটা হচ্ছে আমাদের পর্যায়কাল। এই নিক্ষেপণ বিন্দু এবং প্রক্ষেপণ বিন্দুর মধ্যবর্তী যে দূরত্বটা, এটা হলো রেঞ্জ বা পাল্লা। এটা হচ্ছে আমাদের পাল্লা। এটাকে আমরা আর দ্বারা ডিনোট করি। এটুকু হচ্ছে আমাদের আর। তাইলে খেয়াল করো বোর্ডে তোমরা, যে মোটামুটি একটা চিত্র আমরা আঁকলাম। যে বিন্দু থেকে মারছি সেটা হলো নিক্ষেপণ বিন্দু। তাহলে তোমাকে যদি এখানে কতগুলা সংজ্ঞা তোমার শিখ হয়ে গেল।
মানে নিক্ষেপণ বিন্দু কাকে বলে? যে বিন্দু থেকে নিক্ষেপ করা হয়েছে তাকে বলা হয় নিক্ষেপণ বিন্দু। আর নিক্ষেপণ বিন্দু এবং প্রক্ষেপণ বিন্দুর মধ্যবর্তী যে দূরত্বটা, এইটাই হচ্ছে আমাদের পাল্লা। কিন্তু সংজ্ঞাটা এভাবে লিখতে হবে না, সংজ্ঞাটা লিখতে হবে অনুভূমিকের সাপেক্ষে। অনুভূমিক সাপেক্ষে কথাটা না হইলে তুমি নাম্বার পাবা না। অনুভূমিকের সাপেক্ষে তির্যকভাবে নিক্ষিপ্ত নিক্ষেপণ এবং প্রক্ষেপণ বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব তাকে আমরা বলি পাল্লা। নিক্ষেপণ এবং প্রক্ষেপণ বিন্দুর মধ্যবর্তী যে সময়টা, এইটা হচ্ছে আমাদের বিচরণকাল বা পর্যায়কাল বা টাইম পিরিয়ড। আর যে বিন্দুতে আমাদের শেষ বেগ শূন্য হয়, এটাই হচ্ছে আমাদের কি? এটাই হচ্ছে আমাদের সর্বাধিক উচ্চতা। এটাই হচ্ছে আমাদের সর্বাধিক উচ্চতা। নিশ্চয়ই আমরা জিনিসটা বুঝতে পারছি। দেখো, প্রাসের গতিপথ হতে সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে সময়ে এই রাশিমালাটা আমরা তৈরি করব। এই 4টা রাশিমালা বের করে দেখাচ্ছি, যদি এগুলা দেখানোর দরকার ছিল না, তাহলে এই 4টা রাশিমালা থেকে আমরা কি পাবো? 4টা ফর্মুলা তৈরি করতে পারবো। যেমন দেখো, এভাবে আমি করতে পারি। দেখো, এটা হচ্ছে আমার প্রজেক্টাইল, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। এখান থেকে মানলাম, দেখো এই পয়েন্টে যে পয়েন্টে গেল, এই পয়েন্টে উঠতে যে সময়টা, এই সময়টা হলো আমাদের ম্যাক্সিমাম টাইম। ঠিক আছে, আমরা এখন এইটাই বের করব। টি পয়েন্টে গেলে আমার কি হয়? শেষ বেগ শূন্য হয়, তাই না? তাহলে আমরা এই জায়গাটা বের করি। দেখো, তাহলে আমরা যখন এখান থেকে একটা বস্তুকে নিক্ষেপ করবো, আমাদের এই কথাগুলো লেখা লাগে, কিন্তু আমরা এখন লিখতে পারি। হ্যাঁ, এটা লিখলাম না। তাহলে যে বেগে আমরা নিক্ষেপ করলাম সেটা হলো আমাদের ভি। আমরা নর্মালি জানি কি? ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি। এটা আমাদের নর্মালি একটা ফর্মুলা আমাদের জানা, তাই না? যখন আমরা উপরের দিকে নিক্ষেপ করব, অভিকর্ষজ ত্বরণের বিরুদ্ধে যাব, তখন এর পরিবর্তন হইল মাইনাস জি। তখন এই ফর্মুলাটা দাঁড়াবে কি? বি নট মাইনাস জিটি। যখন আমরা এখানে একটা অ্যাঙ্গেলে মারছি, খেয়াল করো, এই অ্যাঙ্গেলটা হইল আমাদের থিটা নট। এই অ্যাঙ্গেলটা হইল কি? এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা নট। তাহলে আমার ফর্মুলা দাঁড়াবে কি? বি ইকুয়াল টু বি নট সাইন থিটা নট মাইনাস জিটি। তাহলে প্লাসের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাগুলো সবসময় ব্যবহার করব। তাহলে প্লাসের ক্ষেত্রে কি হলো? নর্মালি দেখো, আমি সব কিছু বোর্ডে ক্লিয়ার করে দিছি। বি ইকুয়াল টু বি নট প্লাস এইটি। যখন তুমি অভিকর্ষজ ত্বরণের বিরুদ্ধে মারবা, তখন এর পরিবর্তে মাইনাস জি দিলাম আমি, মাইনাস জি। তাহলে বি ইকুয়াল টু কত? বি নট মাইনাস জিটি। ঠিক আছে, এখন খেয়াল করো, তাহলে আমরা এখন লিখতে পারি কি? আমরা জানি কি? বি ইকুয়াল টু কত? বি নট মাইনাস কি? বি নট সাইন থিটা নট, বি নট সাইন থিটা নট মাইনাস জিটি। যেহেতু আমি ম্যাক্সিমাম পয়েন্টটা বের করতেছি, টি ম্যাক্সিমাম লিখলাম। আর ম্যাক্সিমাম পয়েন্টে আমার বি এর মান শূন্য, তাহলে বি ইকুয়াল টু কত? বি নট সাইন থিটা নট মাইনাস জি টি এম। তাহলে আমরা এখন জি টি এমটা বাইরে নিয়ে আসলাম। তাহলে বি নট সাইন থিটা নট, তাহলে দেখো টি এম ইকুয়াল টু কত? আমাদের বি নট সাইন থিটা নট বাই জি। এইটাই হচ্ছে আমাদের সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে সময়। এটা হলো কি? সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে সময়। এখানে বি নটটা কি? এখানে বি নটটা হচ্ছে নিক্ষেপণ বেগ। এখানে বি নটটা হচ্ছে নিক্ষেপণ বেগ। কেমন? এখানে বি নটটা হচ্ছে নিক্ষেপণ বেগ। তাহলে আমরা লিখতে পারি বি নটটা কি? বি নটটা হচ্ছে নিক্ষেপণ বেগ। নিক্ষেপণ বেগ কেমন? থিটা নট। থিটা নট হচ্ছে আমাদের নিক্ষেপণ কোণ। থিটা নটটা হচ্ছে নিক্ষেপণ কোণ। ওকে, থিটা নটটা হচ্ছে আমার কি? নিক্ষেপণ কোণ। এবার আমরা প্রাসের গতিপথতে সর্বাধিক উচ্চতা নির্ণয় করব। সর্বাধিক উচ্চতা নির্ণয়। ঠিক আছে, তাহলে দেখো, এই যে এখান থেকে এখন কি বস্তুটা নিচের দিকে পড়লো, এই উচ্চতাটা হইলো আমাদের এইচ। হ্যাঁ, তাহলে আমরা আগের মতোই জানি। দেখো, আমরা আগে কি জানতাম? বি স্কোয়ার ইকুয়াল টু বি নট স্কোয়ার প্লাস 2as। আর এখন যখন অভিকর্ষজ ত্বরণের বিরুদ্ধে যাব, এ ইকুয়াল টু কত? মাইনাস জি। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু বি নট স্কোয়ার মাইনাস 2gh। ঠিক আছে,
আবার যখন প্লাসের ক্ষেত্রে করব তখন আমাদের কি বি স্কোয়ার ইকুয়াল টু বি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট মাইনাস 2gh হইল আমাদের উচ্চতার ক্ষেত্রে প্লাসের ফর্মুলা। তাহলে খেয়াল করতেছো তোমরা ব্যাপারটা যে প্লাসের ক্ষেত্রে এই বি নটের জায়গায় আমরা একটা সাইন ইনপুট করলাম। এবার আমরা করে দেখাই। তাহলে আমরা জানি বাংলা কথাটা আমি কিন্তু লিখলাম না, আমরা জানি বি স্কোয়ার ইকুয়াল টু বি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট মাইনাস 2gh। যেহেতু আমাদের সর্বাধিক উচ্চতার শেষ বেগ 0, তাহলে কত হলো বি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট মাইনাস 2gh। তাহলে দেখো 2gh ইকুয়াল টু কি বি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট। তাহলে h ইকুয়াল টু কত, h ইকুয়াল টু হলো বি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই 2g। এখানে এইচটা কি, এইচটা হইল সর্বাধিক উচ্চতা, এইচটা হইল সর্বাধিক উচ্চতা, এইচটা হইল কি সর্বাধিক উচ্চতা। থিটা নট হইল নিক্ষেপণ কোণ, থিটা নটটা কি নিক্ষেপণ কোণ। আর আমাদের জিটা কত, ভি নটটা কি, ভি নটটা হচ্ছে নিক্ষেপণ বেগ, নিক্ষেপণ বেগ। তাহলে দেখো তোমরা বোর্ডে যেটা পাইছো এটা হচ্ছে আমাদের সর্বাধিক উচ্চতার ফর্মুলা। তাহলে আমরা সর্বাধিক উচ্চতাটা নির্ণয় করলাম, একটু আগে নির্ণয় করলাম সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে সময়। দেখো এখন আমরা প্লাসের গতিপথ হতে বিচরণকাল নির্ণয় করব। প্লাসের গতিপথ হতে বিচরণকাল। তাহলে বিচরণকালটা কাকে বলে, নিক্ষেপণ এবং প্রক্ষেপণ বিন্দুর মধ্যবর্তী যে সময়টা আমাদের লাগছে। তাহলে এখানে খেয়াল করো, আমরা আগের মতোই জানি এস ইকুয়াল টু কত বি নট ইন্টু টি মাইনাস হাফ এ টি স্কোয়ার। যখন আমরা উপরের দিকে মারবো এস এর জায়গায় আমরা এইচ লিখলাম, বড় হাতের এইচই লিখি, যেহেতু আমি এখানে এইচ লিখছি। বি নট, হ্যাঁ ওই যে প্লাসের ক্ষেত্রে আগের মতোই লিখি, প্লাসের ক্ষেত্রে বি নট সাইন থিটা নট মাইনাস হাফ জি টি স্কোয়ার, একবারই লিখে ফেললাম। ঠিক আছে, যখন আমার এই বস্তুটা এখান থেকে এসে এখানে পড়লো, এখানে কি আমার কোনো হাইট আছে, নাই, তাহলে আমরা এইচ এর মান 0। তাহলে কত হইলো বি নট সাইন থিটা নট মাইনাস হাফ জি, এই টিটাকে আমরা বড় হাতের টি ব্যবহার করি, কেমন টি স্কোয়ার। এটাকে এই পাশে নিয়ে আসো, হাফ জি টি স্কোয়ার মাইনাস বি নট সাইন থিটা নট। তাহলে কত হইলো তোমার, তো এখানে তো একটা টি হবে, হ্যাঁ টি দ্বারা আমরা যদি ভাগ করে দেই তাহলে হাফ জি টি ইকুয়াল টু কত বি নট সাইন থিটা নট, কেমন, তাহলে টি ইকুয়াল টু কত 2 বি নট সাইন থিটা নট, হ্যাঁ বাই জি। এটা হচ্ছে আমাদের পর্যায়কালের ফর্মুলা। এটা কি, এটা হচ্ছে আমাদের পর্যায়কালের ফর্মুলা। আমার মনে হয় যে এখন লেখা অনেক স্পষ্ট, কারণ আমি কলমটা একটু মোটা করে নিছি। তাইলে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের পর্যায়কালের ফর্মুলা। তাইলে 3টা ফর্মুলা ডিরাইভ হয়ে গেল। একটা হইল কত এই পর্যায়কাল, আরেকটা হচ্ছে তোমার বিচরণকাল, সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে সময়, আরেকটা হচ্ছে আমাদের খেয়াল করো প্লাসের গতিপথ হতে পাল্লার রাশিমালা। পাল্লাটা কি, পাল্লাটা হচ্ছে আমাদের আর। তাহলে আমরা জানি আর ইকুয়াল টু কত, এই যে বললাম না নিক্ষেপণ এবং প্রক্ষেপণ বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে পাল্লা। আর ইকুয়াল টু বি নট কস থিটা নট ইন্টু টি। তাহলে একটু আগে আমরা কস থিটা নট, টি এর মান বসাইছি বি নট সাইন থিটা নট বাই জি, কেমন। তারপরে দেখো এখানে বি নট স্কোয়ার গুণ করে দিছি 2 সাইন থিটা নট কস থিটা নট বাই জি। তাহলে কত হইলো তোমার বি নট স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি। এটা হচ্ছে আমাদের পাল্লা রাশিমালা, এটা হচ্ছে আমাদের পাল্লা রাশিমালা। আর যখন ম্যাক্সিমাম পাল্লা হয়, ম্যাক্সিমাম পাল্লার ক্ষেত্রে ম্যাক্সিমাম পাল্লার ক্ষেত্রে থিটা নট হয় 45 ডিগ্রি। তখন আমাদের ফর্মুলা দাঁড়ায়
আর ইকুয়াল টু ভি নট স্কোয়ার বাই 2g, এটা তখন আমরা ম্যাক্সিমাম লিখি। এটা হচ্ছে আমাদের কি আরেকটা ফর্মুলা। তাইলে দেখো মোটামুটি সবগুলা ফর্মুলাই আমরা তৈরি করে। দেখো প্রাসের গতিপথ অধিবৃত্ত, সে আমি আবার আরেকটা প্রাস আঁকলাম, এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো তোমার ওয়াই অ্যাক্সিস। খুব সংক্ষেপে দেখাবো, তেমন কিছু লিখবো না। এখান থেকে আমি মারলাম, এখানে আসটা পড়লো, এইটা পি একটা পয়েন্ট, এখান থেকে আমি ধরলাম এই টাইমটা হইলো আমার টি টাইম, একটু হইলো আমাদের এক্স, কেমন? এই পয়েন্টটা হইলো আমাদের মূল বিন্দু, মূল বিন্দু হইলো 0 0, যে বেগে আমাদের মারলাম সেটা হইলো বি নট, ঠিক আছে? আর যেই কোণে মারলাম এটা হচ্ছে আমাদের থিটা নট। তাহলে দেখো, তাই আমাদের যেহেতু ও বিন্দু থেকে আমরা বস্তুটাকে নিক্ষেপ করছি, ফলে এটার উপর দুইটা উপাংশ কাজ করবে। একটা হচ্ছে আমাদের অনুভূমিক উপাংশ, অনুভূমিক উপাংশটা কি? অনুভূমিক উপাংশ হইল বিএক্স ইকুয়াল টু কত? বি নট কস থিটা নট। আর উলম্ব উপাংশ বিওয়াই, বি নট সাইন থিটা নট, ঠিক আছে? একটা হলো অনুভূমিক উপাংশ, আর একটা হচ্ছে আমাদের উলম্ব উপাংশ। তাইলে যেহেতু এখান থেকে এখান পর্যন্ত যাইতে টি সেকেন্ড সময় লাগে, তাহলে আমরা লিখতে পারি টি সেকেন্ড সময়ে পি বিন্দুতে পৌঁছালে কেমন আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু বি নট কস থিটা নট ইন্টু টি। তাহলে আমাদের এখান থেকে আমরা টি এর মানটা বের করি, টি ইকুয়াল টু কত? এক্স বাই বি নট কস থিটা নট। এই উচ্চতাটা যদি আমাদের ওয়াই হয়, তাহলে টি সেকেন্ড সময়ে উচ্চতা ওয়াই হলে তাহলে ওয়াই ইকুয়াল টু কত? দেখো ওয়াই ইকুয়াল টু বি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। আমরা এই টি এর মানটা, এই টি এর মানটা এখানে বসাবো, ঠিক আছে? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এই টি এর মানটা আমরা এখন এই জায়গায় বসাবো। টি এর মানটা যদি আমরা এখানে বসাই, তাহলে আমরা কি পাইলাম খেয়াল করো, ওয়াই ইকুয়াল টু বি নট সাইন থিটা নট, এই টি এর মান বসাও এক্স বাই বি নট কস থিটা নট, কেমন? এই চিত্রটা আমরা মুছে দেই, এইটা আমাদের এখন আর লাগতেছে না। তারপরে দেখো মাইনাস হাফ জি, টি এর মান বসাও এক্স বাই বি নট কস থিটা নট হোল স্কোয়ার। তাহলে কত হইল? ওয়াই ইকুয়াল টু এ বি নট কাটো, সাইন বাই কস টেন থিটা নট, কেমন? মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 বি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট। বুঝছো? এইটাই হচ্ছে আমাদের প্রাসের অধিবৃত্তের সমীকরণ। এই সমীকরণটা দিয়ে আমরা কি করব? ইহাই প্রাসের অধিবৃত্তের সমীকরণ, প্রাসের অধিবৃত্তের সমীকরণ। এটা দিয়ে এটার ব্যবহারটা কি হবে? ব্যবহার যদি তোমাকে প্রশ্ন করে গোল হবে কি, ঠিক আছে? যদি তোমাকে প্রশ্ন করে ক্যাচ আউট হবে কি, ক্যাচ আউট হবে কি, হ্যাঁ, যদি বলে মানে ক্যাচ আউট হবে কি, ফিল্ডার বলটি ধরতে পারবে কি, ফিল্ডার যদি তোমাকে বলে বাঘ হরিণ শিকার করতে পারবে কি, হরিণ শিকার করতে পারবে কি, এই যে প্রশ্নগুলা যদি করা হয়, তখন আমরা সাধারণত এই ফর্মুলাটা
ব্যবহার করব। এখন আমরা এই ফর্মুলা অনুযায়ী ম্যাথ দেখানোর চেষ্টা করতেছি। খেয়াল করো, এই অঙ্কটা ঢাকা বোর্ড 2019-এ আসা। ক্রিকেট খেলা রিপন ব্যাট দিয়ে বল আঘাত করায় বলটি 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। বুঝতে পারছো? সঙ্গে সঙ্গে একজন ফিল্ডার বলটি ধরার জন্য 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড় শুরু করে এবং 40 মিটার দূরত্ব অতিক্রম করে। এটাকে আমরা দুইভাবে করতে পারবো। এখন আমরা একটাভাবে দেখাচ্ছি। 2 সেকেন্ড পর বলটির বেগ কত? মনে রাখবা একটা জিনিস, এই চ্যাপ্টারে 2 সেকেন্ড পরে বেগ কত, 1 সেকেন্ড পরে বেগ কত একটা কমন ম্যাথের মতো থাকেই। ঠিক আছে, কমন ম্যাথের মতোই থাকে। এখন দেখো 2 সেকেন্ড পর বেগ কত। আমি যদি এরকম একটা চিত্র আঁকি, খেয়াল করো, যখন একটা বলকে আমি নিক্ষেপ করলাম, এই বলটা উপরে উঠলো, তাই না? তাহলে উপরে উঠতে তার যে বেগটা লাগে সেই বেগটা vy। তারপর কি, সে আস্তে আস্তে নিচে নামে। তার মানে কি, নিচে নামার পরেও তো বলটা আবার গড়াইতে পারে। তাহলে এই বলটার উপর দুইটা উপাংশ কাজ করে, একটা হলো অনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে কি উলম্ব উপাংশ। তাইলে আমরা এখানে বলতে পারি, এখানে আমাদের কি দেওয়া আছে, গ, যেহেতু লিখতে পারি যেহেতু বলটিকে উপরে নিক্ষেপ করা হয়, উপরের দিকে নিক্ষেপ করা হয়, সুতরাং উহার উপর দুইটি উপাংশ কাজ করে। সুতরাং উহার উপর দুইটি বেগের উপাংশ ক্রিয়া করে। বেগের উপাংশ কাজ করে। কেমন? একটা হচ্ছে অনুভূমিক উপাংশ। আমরা প্রশ্নটা মুছে ফেললাম যেহেতু আমাদের জায়গার অভাব। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, আমাদের কাজ করে একটি অনুভূমিক, একটি হলো অনুভূমিক উপাংশটা কত, bx। তাহলে bx ইকুয়াল টু কি, b নট cos থিটা নট। অপরটি হচ্ছে উলম্ব উপাংশ। তাহলে উলম্ব উপাংশটা কত, by। তাহলে by ইকুয়াল টু কত, b নট সাইন থিটা নট মাইনাস gt। খেয়াল কর, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ। তাহলে অনুভূমিক উপাংশে আমাদের বেগের মানটা কত দেওয়া আছে, বেগ হইল 30 আর cos কত, cos 45 সর্বাধিক উচ্চতায়। আর এখানে কত আমাদের, এখানে হইল আমরা 30 sin 45 মাইনাস 9.8 ইন্টু 2। যেহেতু আমাদের বলে দিছে সর্বাধিক অনুভূমিক দূরত্ব, একটু আগে যে তোমাদের একটা থিওরি দেখাইছিলাম যে প্লাসের ক্ষেত্রে, এটা মুছে ফেললাম। কেমন? আচ্ছা, তাহলে খেয়াল করো 2 নাম্বারেরই, হ্যাঁ, যেহেতু বলটি অনুভূমিক দূরত্ব উপরে উঠছে, তাহলে খেয়াল করো আমাদের দুইটা উপাংশ এখানে কাজ করছে, একটা অনুভূমিক উপাংশ আর একটা কি উলম্ব উপাংশ। কেমন? তাহলে দেখো অনুভূমিক উপাংশের ক্ষেত্রে আমরা কি লিখলাম, অনুভূমিক উপাংশের ক্ষেত্রে আমরা লিখছি bx ইকুয়াল টু b নট cos থিটা নট। তাহলে আমরা মান বসাইলাম, আমরা এখানে একটা মান পাইলাম কত, 821.21। আর অপরটি উলম্ব উপাংশ by, আর এখানে মানটা আমরা পেয়ে গেলাম কত, 1.6 মিটার পার সেকেন্ড। তাহলে কি হচ্ছে আমাদের, হ্যাঁ, তাহলে মুছে ফেললাম, তো তোমরা লিখছই। সুতরাং আমরা বলতে পারি কি, b ইকুয়াল টু রুট b স্কোয়ার এক্স প্লাস b স্কোয়ার ওয়াই। মানটা আমরা বসায় দিই, bx এর মান হইল কত, 21.21 হোল স্কোয়ার, এটা কত 1.6 হোল স্কোয়ার। এটাতে মান পাবো আমরা কত, এটাতে আমরা মান পাচ্ছি কত, 21.27। এটাতে আমরা পাচ্ছি 21.27
7 এত মিটার পার সেকেন্ড। এ হচ্ছে দেখো অঙ্কটা আমি ভেঙে ভেঙে করায় দিছি, কিভাবে তোমাদের দেখা মানে একটা অঙ্ককে বারবার মানে কীভাবে করতে হয় ভেঙে ভেঙে সেটাও দেখাইলাম। এই অঙ্কটা এই নিয়মের অঙ্ক আমাদের প্রায় পরীক্ষায় আসে, ঠিক আছে? তাহলে গয়ের আনসারটা শেষ হয়ে গেল। আবার বলতেছি, আমাদের যখন একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করে তার উপর দুইটা উপাংশ কাজ করে, একটা অনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। অনুভূমিক উপাংশটা কি লিখলাম, ভিএক্স ইকুয়াল টু বি নট কস থিটা নট, উলম্ব উপাংশ ভিওয়াই ইকুয়াল টু বি নট সাইন থিটা নট মাইনাস জিটি। তারা আমাদের লব্ধি বেগ ভি ইকুয়াল টু কত, বি স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই আমরা পেয়ে গেলাম। নিশ্চয়ই অঙ্কটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো, কেমন? এবার আমরা করব গ নাম্বার। গ নাম্বারে কি বলছে? গ নাম্বারে বলছে বলটি মাটিতে পড়ার আগে ফিল্ডার ক্যাচটি ধরতে পারবে কিনা। তাইলে খেয়াল করো, বলটা তো মাটিতে এখনো পড়ে নাই, তো বলটা মাটিতে পড়তে তো একটা সময় লাগবে, তাই না? তাহলে আমরা আগে বলটার সময়টা বের করি। হ্যাঁ, তাহলে আমরা লিখি বলটির বিচরণকাল, বলটির বিচরণকাল টি হলে, বলটির বিচরণকাল টি হলে টি ইকুয়াল টু, এই সূত্রটা একটু আগে ডিরাইভ করে দেখাইছি, 2b0 সাইন থিটা নট বাই জি। কেমন? তাহলে মান বসাও, 2 ইন্টু বি নটের মান কত? বি নটের মান হচ্ছে আমাদের 30। কেমন? সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি 9.8। তোমাদের প্রশ্নে কিন্তু সাইন কোণের মানটা দেওয়া নাই, সর্বাধিক পাল্লার কথা বলা আছে, ঠিক আছে? সর্বাধিক পাল্লাতে কোণের মান হয় 45 ডিগ্রি। তাইলে আমরা এখানে পাচ্ছি কত? 4.3 সেকেন্ড, 4.33 সেকেন্ড। এখন খেয়াল করো, তাহলে বলটা মাটিতে পড়তে আমাদের সময় লাগবে 4.33 সেকেন্ড। সাপোজ ফিল্ডার যদি ঠিক এই সময়ের মধ্যে বলের কাছাকাছি আসতে পারে, তাইলে নিশ্চয়ই সে বলটা ধরতে পারবে। এই সময়ের মধ্যে মানে 4.33 সেকেন্ডের মধ্যে হইতে হবে, 4.35 সেকেন্ড হইলে হবে না। তাইলে এখন আমরা লিখি ফিল্ডারের অতিক্রান্ত সময়, মানে তার আসতে বলের দিকে কতক্ষণ সময় লাগবে, অতিক্রান্ত সময়। হ্যাঁ, অতিক্রান্ত সময় টি হলে ফিল্ডারের অতিক্রান্ত সময় টি হলে আমরা জানি এস ইকুয়াল টু কত, ভিটি। তাহলে টি ইকুয়াল টু কত, এস বাই ভি। এস এর মান কত? এস এর মান 40, টি এর মান কত, 10। এটা আমাদের দেওয়াই আছে। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি 4 সেকেন্ড। ওকে, আর এখানে পাচ্ছি কত, 4। তাইলে আমরা কি বোঝা গেল যে ফিল্ডারের সময় হলো বলটা পড়তে সময় লাগে 4.33 সেকেন্ড সময়, তাই না? বল পড়তে সময় লাগে 4.33 সেকেন্ড সময়। আবার ফিল্ডার আসতে সময় লাগে 4 সেকেন্ড। তার মানে কি, সে আগেই চলে আসবে। সে যদি আগেই চলে আসে তাহলে সে বলটা খুব ইজিলি ধরতে পারে। তার মানে কি, টি ইজ গ্রেটার দেন টি। সুতরাং ফিল্ডার বলটি ধরতে পারবে, ধরতে পারবে। ওকে, তাহলে খেয়াল করো, আমি যে অঙ্কটা তোমাদের বুঝাইলাম, ইনশাল্লাহ তোমরা অঙ্কটা বুঝতে পারছো যে আমরা বলের সময়টা বের করছি, ফিল্ডারের অতিক্রান্ত সময়টা বের করছি। বল মাটিতে পড়তে সময় লাগতো 4.33 সেকেন্ড, আর ফিল্ডার এর আগে ওখানে চলে আসছে, তার মানে সে ইজিলি বলের কাছাকাছি আসতে পারছে। এইটাই হইল আমাদের এই চ্যাপ্টারের নিয়ম। আমি আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো। মানে আজকে আমরা এখানেই শেষ করব। করোনার এই অবস্থায় তোমরা বাসায় থাকো, ক্লাসগুলো ভালো করে দেখো, মানে বারবার অনুশীলন করো, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি এই চ্যাপ্টারের উপর আরও একটা ক্লাস নিব, সেখানে আরও কিছু ম্যাথ দেখাবো। আর আজ থিওরি দেখাতে গেলে আমাদের টাইম লিমিটটা এলোমেলো হয়ে যায়। তাহলে আমরা আজকে এখানেই বিদায় নিলাম। ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। আসসালামু আলাইকুম।